মোহনা তার বাবা এবং মায়ের সঙ্গে এক গ্রামে বাস করত। মোহনা বিয়ের উপযোগী হয়ে যাওয়ায় তার বাবা মা তার জন্য বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে, কিন্তু নিজেদের মেয়ের জন্য তারা ভালো সম্বন্ধ খুঁজে পায় না। কারণ মোহনার বাবা হরিপদ বাবু সামান্য একজন দিনমজুর ছিল, আর তার পক্ষে মেয়েকে ভালো ধনী পরিবারে বিয়ে দেওয়ার জন্য যৌতুক দেওয়া সম্ভবপর ছিল না। অনেক দেখাশোনা করার পর তারা রাকেশ নামে একটি ছেলের সন্ধান পায়, কিন্তু রাকেশ এবং মোহনার পারিবারিক ও আর্থিক অবস্থার মধ্যে সেরকম একটা পার্থক্য ছিল না। রাকেশ একটা ফ্যাক্টরিতে কাজ করে তাদের সংসার চালায়। একদিন রাকেশ তার মায়ের সঙ্গে মোহনাকে দেখতে আসে। কিরে মোহনা, তুই এখানে বসে আছিস কেন? ওদিকে তোকে ছেলেপক্ষ দেখতে এসেছে, তোকে বললাম তো তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আর তুই এখনো এখানে মন খারাপ করে বসে আছিস। কি হয়েছে তোর? এতদিন পর একটা বিয়ের সম্বন্ধ এলো, এটাও কি হাতছাড়া করতে চাইছিস? ছেলেপক্ষ আমাকে দেখতে এসেছে সেটা আমি খুব ভালো করেই জানি মা, কিন্তু আমি যে ছেলেপক্ষের সামনে কোন শাড়ি পরে হাজির হব সেটা নিয়ে তুমি কি একবারও চিন্তা করেছো? আমি যে জামাটা পরে আছি সেটা নিশ্চয়ই ওনাদের সামনে পরে যাওয়ার মতো নয়। এটা কত পুরানো জামা, আমার তো সেরকম নতুন জামাও নেই। তাছাড়া মেয়েরা তো সবাই ছেলেপক্ষের সামনে শাড়ি পরেই যায় বলো। হ্যাঁ রে, শাড়ি পরে গেলেই তো ভালো হবে, তাহলে ওনারা তোকে অনেক বেশি সংস্কারী বলে মনে করবে। সত্যিই তো এই জামাটা পরে ওনাদের সামনে যাওয়ার মতো নয়। দাঁড়া, আমি তোর জন্য একটা শাড়ি নিয়ে আসছি। তুমি আবার শাড়ি কোথায় পাবে? তোমার তো নিজেরই বাড়িতে পরার মতো ভালো শাড়ি নেই। এই জন্যই বলেছিলাম কোনো দরকার নেই আমার বিয়ে দেওয়ার। বেকার বেকার শুধু ছেলেপক্ষের সামনে গিয়ে অপমানিত হতে হবে, আর কিছুই নয়। আরে তুই একটু আস্তে কথা বল না, ওরা শুনতে পেলে তো সমস্যা হতে পারে। তুই দাঁড়া, আমি তোর জন্য শাড়ি নিয়ে আসছি। আমার আলমারিতে একটা ভালো শাড়ি আছে। এই বলে মালতী দেবী তার আলমারি থেকে অনেক খোঁজাখুঁজি করে একটি শাড়ি তার মেয়ের জন্য নিয়ে আসে। এই নে, শাড়িটা তাড়াতাড়ি করে পরে নে। শাড়ি পরতে পারবি তো, নাকি আমি পরিয়ে দেব? সুন্দর করে একটু সেজে নিবি। এমনিতেই আমার মেয়ে দেখতে সুন্দর, আমি জানি ওরা নিশ্চয়ই তোকে পছন্দ করবে। শাড়িটা দেখে মোহনা খুবই খুশি হয়, কারণ শাড়িটা দেখতে খুবই সুন্দর ছিল। না না মা, আমি নিজেই শাড়ি পরে নিতে পারবো। কিন্তু এত সুন্দর শাড়ি তুমি কোথায় পেলে মা? শাড়িটা তো আমি আগে কখনো দেখিনি, কি সুন্দর দেখতে। এটা আমার অনেক বছরের পুরানো শাড়ি, আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছিল, তাই আমি এটা অনেক যত্ন করে তুলে রেখেছি। নে নে, এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আর চল আমার সঙ্গে, ওদিকে ওরা অপেক্ষা করছে। এই শুনে মোহনা শাড়িটা পরতে যাবে, তখনই সে লক্ষ্য করে যে শাড়ির সামনের দিকের অংশ বেশ কিছুটা ছেঁড়া, আর এই দেখে মোহনা প্রচন্ড পরিমাণে তার মায়ের উপর রেগে যায়। মা, তুমি আমাকে এই ছেঁড়া শাড়িটা পরতে দিয়েছো? শাড়িটা দেখতে সুন্দর ছিল, কিন্তু তাই বলে এরকম ছেঁড়া শাড়ি পরে ছেলেপক্ষের সামনে গেলে ওরা তো আমাকে দেখা মাত্রই বিয়েটা ভেঙে দেবে। তুমিও না সত্যি, তুমি এক কাজ করো তো, ওদেরকে চলে যেতে বলো। কোনো দরকার নেই আমার বিয়ের দেখাশোনা করার। এরকম বলিস না মা, তুই তো সবই জানিস আমাদের সংসারের অবস্থা। তোর বাবা তোর বিয়ের জন্য দিন রাত কত পরিশ্রম করে টাকা জমানোর চেষ্টা করছে। হ্যাঁ মানছি শাড়িটা একটু ছেঁড়া, কিন্তু তুই চাইলেই এই শাড়িটা পরার পর ছেঁড়া অংশটা হাত দিয়ে ঢেকে রাখতে পারবি। তুই ছেঁড়া অংশে হাত চাপা দিয়ে রাখবি, যাতে ওরা কিছু দেখতে না পায়। চল মা, আর রাগ করে থাকিস না। তুই যদি না বুঝিস তাহলে কি করে হবে বলতো? মায়ের কথা শুনে মোহনার আর কিছু বলার থাকে না। সে ওই ছেঁড়া শাড়ি পরেই ছেলেপক্ষের সামনে গিয়ে হাজির হয়, কিন্তু শাড়ির ছেঁড়া অংশ যাতে দেখা না যায় তাই মোহনা সেটা লুকিয়ে রাখার চেষ্টা করতে থাকে। মোহনার সমস্ত লক্ষ্য শুধুমাত্র শাড়ির দিকেই থাকায় সে ঠিক মতো রাকেশ এবং তার মায়ের কোনো কথারই উত্তর দিতে পারে না। রাকেশের মা রুক্মিণী দেবী ভালোভাবে মোহনাকে লক্ষ্য করলে সে মোহনার শাড়ির ছেঁড়া অংশ দেখতে পায়, কিন্তু তবুও রুক্মিণী দেবী কাউকে কিছু বুঝতে দেয় না। সে মোহনার সঙ্গেই তার ছেলের বিয়ের পাকা কথা বলে, এমনকি সে যৌতুক হিসেবে কোনো কিছু নিতেও চায় না। আর এই শুনে মোহনা এবং তার পরিবারের সকলেই খুবই খুশি হয়। ছেলেপক্ষ বাড়ি থেকে চলে গেলে মোহনা তার মাকে বলে, মা, ছেলেপক্ষ আমার এই ছেঁড়া শাড়িটা দেখতে পায়নি। তোমার আইডিয়াটা কিন্তু খুবই ভালো ছিল। মোহনা তার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু রাকেশও মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ায় বিয়ের পর যে মোহনার জীবনে খুব বেশি পরিবর্তন হবে না সেটা সে খুব ভালো মতেই অনুমান করতে পারে। দেখতে দেখতে খুবই সাধারণভাবে মোহনা এবং রাকেশের বিয়ে হয়ে যায়। বিয়ের পর, বৌমা, আজকে আমি পাড়ার কিছু মহিলাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করেছি। ওরা সবাই বলছিল আমার নতুন বৌমার হাতে রান্না করা খাবার খাবে, তাই তুমি ওদের জন্য আজকে ভালো কিছু খাবার রান্না করো। তোমার বাবা মায়ের মুখে শুনেছি তুমি খুব ভালো খাবার রান্না বান্না করতে পারো। হ্যাঁ মা, আমি সবই রান্না বান্না করতে পারি, শুধু কি কি রান্না করতে হবে আমাকে একটু বলে দিন। এই তো কি কি রান্না করতে হবে আমি সবই বাজার থেকে কিনে এনেছি। আর এই নাও, আমি তোমার জন্য বাজার থেকে একটা শাড়িও কিনে এনেছি। যাও, তুমি স্নান করে এই শাড়িটা পরে নাও, তারপর রান্না বান্নার কাজটা সেরে নেবে।
মোহনা শাড়িটা দেখে খুব ভালো মতোই বুঝতে পারে যে শাড়িটা খুব একটা বেশি দামি নয়, কিন্তু তবুও সে মন খারাপ করে না। শ্বশুর বাড়িতে এসে সে অন্তত নতুন শাড়ি পরতে পারবে, এটাই তার কাছে অনেক। মোহনা তার শাশুড়ি মায়ের দেওয়া শাড়ি পরেই সারাদিন ধরে পাড়া প্রতিবেশীদের জন্য অনেক ভালো ভালো খাবার রান্নাবান্না করতে থাকে। কিন্তু তাড়াহুড়ো করে কাঠের উনুনে রান্না করতে গিয়ে হঠাৎ করে বাতাসের চাপে অল্প একটু আগুন উড়ে এসে মোহনার শাড়িতে পড়ে যায়। এর ফলে মোহনার শাড়ির কিছুটা অংশ গোল করে পুড়ে যায়, আর এই দেখে মোহনার মন খারাপ হয়ে যায়। আমার কপালটাই সত্যি খারাপ, আজকে একটা নতুন শাড়ি পরতে পারলাম, তবুও সেটা পুড়ে গেল। এবার আমি কি করব? এক কাজ করি, শাড়িটা বরং সেলাই করে নিই, না হলে এই শাড়িটা পরে কিছুতেই সকলের সামনে যাওয়া যাবে না। এই বলে মোহনা তার শাড়ির পুড়ে যাওয়া অংশটা ভালো করে সেলাই করে নেয়। নিজের বৌমাকে এরকম ভাবে পরিস্থিতি সামলে নিতে দেখে তার শাশুড়ি মাও খুবই খুশি হয়। সে মনে মনে ভাবে নিজের ছেলের জন্য সে একেবারে যোগ্য বউ নিয়ে এসেছে। এভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে। মোহনা খুব ভালো মতোই তার শ্বশুর বাড়িতে নিজেকে মানিয়ে নেয়। সে তার স্বামী বা শাশুড়ি মায়ের উপর কখনোই জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না, আর নাইবা তাদের কাছে নিজের কোনো ইচ্ছা প্রকাশ করে। আর তার এরকম স্বভাবের জন্য সে তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছ থেকে খুবই স্নেহ ভালোবাসা পেয়ে থাকে। আর তাই নিয়ে মোহনা খুবই হাসি খুশি থাকার চেষ্টা করে। একদিন এক প্রতিবেশী বুলটি দেবী তাদের বাড়িতে আসে। কি গো দিদি, আমাদের গ্রামে জমিদার বাবুর একমাত্র মেয়ের বিয়ে, তো গ্রামের সবাইকেই তো নিমন্ত্রণ করেছে, তোমরাও যাবে তো বিয়ে বাড়িতে? হ্যাঁ, নিশ্চয়ই যাব। জমিদার বাবু এত ভালো মানুষ, আমাদের গ্রামের সকলকেই উনি অনেক উপকার করেছেন, আর ওনার বাড়ির নিমন্ত্রণ পেয়ে আমি তো খুবই খুশি। আমরা সবাই যাব। যাক, তাহলে সবাই মিলে একসঙ্গে যাওয়া হবে। এই দেখো, তোমাকে যেটা দেখাতে এলাম, বিয়ে বাড়িতে যাব বলে আমি আমার জন্য আর আমার বৌমার জন্য নতুন শাড়ি কিনেছি। এই দেখো, এটা আমার বৌমার শাড়ি, 3000 টাকা দাম এই শাড়িটার। সিল্কের একদম নরম তুলতুলে শাড়ি। আসলে তুমি তো জানোই, আমার বৌমা যখনই কোনো নিমন্ত্রণ পায় ওকে তখনই নতুন শাড়ি কিনে দিতে হয়, না হলে ও নিমন্ত্রণ বাড়িতে যেতেই চায় না। হ্যাঁ, শাড়িটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আর তোমার শাড়িটাও সুন্দর। আর তুমি তোমার বৌমাকে কি পরিয়ে নিয়ে যাবে বিয়ে বাড়িতে? যতই হোক, বিয়ের পর এটাই তো তোমার বৌমার প্রথম বিয়ে বাড়ি। বাড়িতে তো তোমার বৌমাকে ছেঁড়া ফাটা শাড়ি পরিয়ে রাখো। এমনকি বিয়ের পর মুখ দেখানোর অনুষ্ঠানেও তুমি তোমার বৌমাকে একটা সেলাই করা ছেঁড়া শাড়ি পরিয়েছিলে। জমিদার বাবুর একমাত্র মেয়ের বিয়েতে কিন্তু এরকম করো না তোমরা, কারণ ওখানে অনেক ভালো ভালো বড় বড় লোকজন থাকবে। শুধু শুধু জমিদার বাবুর বাড়ির পরিবেশটাই নষ্ট হবে তোমাদের জন্য। বুলটি দেবী এভাবে অপমান করায় মোহনার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে, তাই সে তার প্রতিবেশীর সামনে খুবই লজ্জিত বোধ করে। কিন্তু তবুও সে কোনো উত্তর না দিয়ে মনে মনে নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে। তবে মোহনা একেবারেই তাদের প্রতিবেশীর কথাগুলো সহ্য করতে পারে না। সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। দেখো, তোমার 4টে নয় 5টা নয়, একটাই বৌমা, তাই তোমার বৌমাকে অন্তত ভালোভাবে রাখার চেষ্টা করো। আমি তো প্রত্যেক মাসে আমার বৌমাকে শাড়ি কিনে দেই। তুমি দামি শাড়ি কিনে দিতে না পারলেও একটা কম দামি শাড়ি অন্তত তোমার বৌমাকে কিনে দিও বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য। কারণ আমরা সবাই যেহেতু একসঙ্গে বিয়ে বাড়িতে যাব, আমাদের সঙ্গে তোমাদেরকে কিন্তু খুবই বেমানান লাগবে। অনেক হয়েছে কাকিমণি, দয়া করে আমার শাশুড়ি মাকে আপনি আর অপমান করবেন না। আমাদের সঙ্গে যদি আপনাদের বিয়ে বাড়িতে যেতে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আলাদা যেতে পারেন। আর আমি আমার শ্বশুর বাড়িতে খুবই সুখে আছি। শুধু টাকা পয়সা থাকলে যে মানুষ সুখে থাকতে পারে তা নয়। আমার শাড়ি গহনা অলংকারের কোনো প্রয়োজন নেই। আমার স্বামী আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি যে ভালোবাসাটা পাই সেটাই আমার কাছে অনেক। আপনি এবার আসতে পারেন। মোহনার কথা শুনে বুলটি দেবীর খুবই রাগ হয়, তাই সে তখনই সেখান থেকে চলে যায়। কিন্তু রুক্মিণী দেবী তার প্রতিবেশীর মুখে ওরকম অপমানজনক কথা শুনে খুবই কান্নাকাটি করতে থাকে। নিজের শাশুড়ি মাকে কাঁদতে দেখে মোহনার খুবই খারাপ লাগে। মা, আপনি শুধু শুধু কেন ওনার কথা শুনে কাঁদছেন? আর উনি তো একেবারে ফালতু মহিলা, সবসময় আমাদের পেছনে উনি লেগে থাকেন। ওনার কথায় আপনি কিছু মনে করবেন না। সত্যি বৌমা, আমরা তোমাকে সেরকম ভাবে কিছুই দিতে পারি না। তুমি তো জানো আমার ছেলেটা যা ইনকাম করে সবই আমার চিকিৎসার পেছনে চলে যায়। প্রত্যেক মাসে আমার জন্য 1000 টাকার ওষুধ লাগে। সেই জন্য আমার ছেলে বা আমি তোমাকে চাইলেও সেরকম ভাবে কোনো কিছু দিতে পারি না। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা। দেখুন মা, পরিস্থিতি সবসময় একরকম থাকে না, আর মানুষের ভাগ্যের চাকা ঘুরতেও কিন্তু সময় লাগে না। আজকে আমাদের জীবনে দুঃখ আছে, হতেও তো পারে পরবর্তীকালে আমাদের জীবনে সুখ আসবে। আপনি বিয়ে বাড়ি যাওয়া নিয়ে একদম ভাববেন না। আমাদের কাছে যা শাড়ি আছে আমরা তাই পরে যাব।
এভাবেই মোহনা তার শাশুড়ি মাকে সান্ত্বনা দেয়। সে তার শাশুড়ি মাকে বুঝিয়ে শান্ত করে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও যেন মোহনাও কষ্ট পায়, কিন্তু সে কিছুতেই সেটা প্রকাশ করতে চায় না। সে মন দিয়ে আবার সংসারের কাজকর্ম করতে শুরু করে। আজকে সে তার শাশুড়ি মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে ওই ঘরের খাটের নিচ থেকে একটা শাড়ি তৈরি করার চরকা খুঁজে পায়, আর সেই দেখে মোহনা খুবই খুশি হয়। শাড়ি তৈরি করার চরকা, এগুলো শাশুড়ি মায়ের ঘরে কিভাবে আসলো? মা, আপনাদের বাড়ি থেকে কেউ শাড়ি বোনার কাজ করতো? তোমার শ্বশুর মশাই তো আগে শাড়ি বুননেরই কাজ করত। এই কাজ করেই তো আগে খুব ভালো মতোই আমাদের সংসার চলে যেত। আমার ছেলে কাজ করত, তোমার শ্বশুর মশাই কাজ করত, তখন আমাদের সংসারে কোনো সমস্যাই ছিল না জানো। কিন্তু তোমার শ্বশুর মশাই মারা যাওয়ার পর থেকে এই জিনিসগুলো এভাবেই পড়ে আছে। মা, আমরা বিয়ে বাড়িতে কি শাড়ি পরে যাব তাই নিয়ে আপনি খুবই চিন্তা করছিলেন তাই না? আপনার কাছে যদি কিছু টাকা থাকে আমাকে দিন, আমি বাজার থেকে কিছু সুতো কিনে নিয়ে আসবো। আসলে আমি শাড়ি বুননের কাজ করতে পারি, তাই আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য নিজে হাতে আমাদের শাড়ি বানাতে চাই। তুমি শাড়ি বুনতে পারো? কই, আগে তো কখনো বলনি। কিন্তু এই শাড়ি বুননের কাজ তো খুব একটা সহজ নয়। আমি তোমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে কখনো শিখতে পারিনি, তাহলে তুমি কিভাবে পারো? আমাদের গ্রামে একজনের বাড়িতে শাড়ি বুননের কাজ হতো। আমি কিছুদিনের জন্য ওনার কাছে কাজ করেছিলাম, তাই আমি সব রকমের শাড়ি বুনতে পারি। এই শুনে মোহনার শাশুড়ি মা খুবই খুশি হয়। রুক্মিণী দেবী তার কাছে জমানো কিছু টাকা মোহনাকে দিয়ে দেয়। মোহনা সেই টাকা নিয়ে বাজার থেকে প্রয়োজনীয় কিছু সামগ্রী এবং সুতা কিনে নিয়ে আসে। আর সেদিন থেকেই মোহনা শাড়ি বুননের কাজ শুরু করে। সে নিজের জন্য এবং তার শাশুড়ি মায়ের জন্য খাদি শাড়ি তৈরি করে, সেই সাথে নিজের স্বামীর জন্য খাদি পাঞ্জাবি পায়জামা তৈরি করে। সেই শাড়ি এবং পাঞ্জাবি দেখে তার স্বামী এবং শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর তারা সেগুলো পরেই জমিদার বাবুর মেয়ের বিয়েতে চলে যায়। সেখানে উপস্থিত সকলেই তাদেরকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। একি, তোমাদের কাছে নাকি টাকা থাকে না? তাহলে তোমরা এত দামি দামি খাদি শাড়ি কিভাবে কিনলে? রাকেশ আবার খাদি পাঞ্জাবি পরেছে। টাকা থাকলে সব হয় না কাকিমা। মানুষের মধ্যে যদি যথেষ্ট পরিমাণে গুণ থাকে তাহলে সে চাইলেই কিন্তু অনেক কিছু অর্জন করতে পারে। এই শাড়ি পাঞ্জাবি আমি নিজের হাতে বুনেছি। দেখুন, বিয়ে বাড়িতে অনেকেই কিন্তু অনেক দামি দামি শাড়ি জামা কাপড় পরে আছে, কিন্তু প্রত্যেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। মোহনার কথা শুনে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়। তাদের খাদি শাড়ি এবং খাদি পাঞ্জাবি সকলেই খুবই পছন্দ করে। জমিদার বাবু নিজের পরিবারের জন্য অনেকগুলো খাদি শাড়ি এবং খাদি পাঞ্জাবি মোহনাকে তৈরি করার জন্য অর্ডার দেয়। আর সেটা দেখা দেখি বিয়ে বাড়িতে উপস্থিত আরো অনেকেই মোহনার কাছে শাড়ির অর্ডার দিতে শুরু করে। এভাবেই বিয়ে বাড়িতে যাওয়ার পর থেকে মোহনা এবং তার পরিবারের ভাগ্যের চাকা পরিবর্তিত হয়ে যায়। মোহনা বাড়িতে বসে সকলকেই অনেক অনেক শাড়ি বানিয়ে দিতে থাকে, আর সে বেশ ভালো টাকা উপার্জনও করতে থাকে। এভাবে 6 মাস কঠোর পরিশ্রম করার পর মোহনা নিজের জন্য একটি বুটিক খুলে ফেলে। এভাবেই মোহনা হাসি খুশি তার পরিবারের সঙ্গে সংসার করতে থাকে। আজকে সঙ্গীতা এবং পিয়ালি দুই বোনের বিয়ে ছিল। ছোট মেয়ে পিয়ালির জন্য তাদের বাবা মা 1 লক্ষ টাকা দামের গাউন কিনেছিল, কিন্তু তাদের বড় মেয়ে সঙ্গীতের জন্য তারা একটা সাধারণ জামা পর্যন্ত কিনে দেয়নি। তাদের বড় মেয়ের বিয়ে নিয়ে বিন্দুমাত্র চিন্তা ভাবনা তারা করে না, শুধুমাত্র পিয়ালিকে নিয়েই তারা ব্যস্ত থাকে। এই দেখে সঙ্গীতার খুবই কষ্ট হয়। আজকে তোমার বিয়ে, বোনকে তোমরা কত সুন্দর একটা গাউন কিনে দিয়েছো, তোমরা আমাকেও একটা গাউন কিনে দাও। আজ পর্যন্ত আমি যা চেয়েছি তোমরা আমাকে কখনোই দাওনি, কিন্তু বিয়ে নিয়ে সব মেয়েরই তো কিছু না কিছু স্বপ্ন থাকে। আমরা তো আগেই বলেছি তোর পেছনে আমরা একটা টাকাও খরচা করতে পারবো না। আমরা যে তোর কখনো বিয়ে দেব সেটাও তো আমরা ভাবিনি। তোর বিয়ে যে হচ্ছে এটাই তোর সৌভাগ্য। আর আমার মেয়ের সঙ্গে তুই নিজেকে তুলনা করছিস? তুই তো আমার মেয়ের নখেরও যোগ্য না। আর তুই তোর বিয়ে নিয়ে স্বপ্ন দেখছিস? তুই তোর বিয়েতে গাউন পরার কথা ভাবলি কি করে? তোর তো বিয়ে হচ্ছে আমার শ্বশুর বাড়ির চাকরের সঙ্গে। ওই চাকরও তো নিশ্চয়ই ছেঁড়া ফাটা জামা পরেই তোকে বিয়ে করতে আসবে, আর সেই জন্য তোকেও তো ছেঁড়া ফাটা জামা পরেই বিয়ে করতে হবে, তবেই তো তোর বরের সঙ্গে তোকে মানাবে। একদম, আমার মেয়ে একদম ঠিক কথা বলেছে। আর শোন, আমার মেয়ের কোনো জিনিসের দিকে একদম চোখ দিবি না বলে দিলাম। বাবা, তুমিও কি এদের কথাই শুনবে? তুমিও কি আমাকে একটাও গাউন কিনে দেবে না? আমার 1 লক্ষ টাকার গাউন চাই না বাবা, অন্তত 1000 টাকা দামের একটা গাউন কিনে দাও আমাকে।
আমি বলেছি না তুই আমাকে বাবা বলে ডাকবি না, তোকে কিছু কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই, আর তুই এই বাড়ি থেকে বিদায় হচ্ছিস আমার খুব ভালো লাগছে, কারণ তোর এই অপায় মুখটা আমাকে আর দেখতে হবে না। সঙ্গীতা তার পরিবারের সকলের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে খুবই দুঃখিত হয়। আসলে ওটা সঙ্গীতার মা এবং সৎ বোন ছিল। সঙ্গীতাকে জন্ম দেওয়ার সময় তার নিজের মা মারা যায়, আর সঙ্গীতার গায়ের রং কালো হওয়ায় রামকমল বাবু কিছুতেই তার সদ্যজাত শিশুকে সহ্য করতে পারে না। এ কেমন মেয়ে তুমি দিলে উপরবেলা আমাকে? এই মেয়ে তো জন্মানোর সঙ্গে সঙ্গে নিজের মাকেও খেয়ে ফেলেছে, তার উপর এর গায়ের রং এত কালো। এই কালো অপর মেয়েটার জন্য আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল, একে আমি কখনোই নিজের মেয়ে বলে স্বীকার করতে পারবো না। জন্মের প্রথম দিন থেকেই রামকমল বাবু তার সদ্যজাত শিশুকন্যা সঙ্গীতাকে অবহেলা করতে শুরু করে দেয়। 2-3 মাস যেতে না যেতেই রামকমল বাবু আবার দ্বিতীয় বিয়ে করে এবং চন্দ্রিমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তাদের বিয়ের 2 বছর পর তাদের জীবনে পিয়ালি আসে। পিয়ালি খুবই ফর্সা রং নিয়ে জন্মগ্রহণ করে। পিয়ালি জন্মানোর পর রামকমল বাবু প্রচন্ড পরিমাণে খুশি হয়। এই হলো আমার আসল মেয়ে। মেয়েরা কালো হলে কখনোই দেখতে ভালো লাগে না। ধন্যবাদ চন্দ্রিমা আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। এভাবে রামকমল বাবু এবং চন্দ্রিমা দেবী সঙ্গীতা ও পিয়ালির মধ্যে ভেদাভেদ করা শুরু করে দেয়। ছোটবেলা থেকেই তারা সঙ্গীতাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে থাকে। ছোটবেলা থেকে এভাবে বাড়ির কাজকর্ম করতে করতে সঙ্গীতা গৃহকর্মে একেবারে নিপুণা হয়ে ওঠে। সে বাড়ির কাজ খুবই নিপুণভাবে করার সঙ্গে সঙ্গে খুবই সুস্বাদু খাবারও রান্না করতে পারে। মাত্র 12 বছর বয়সী সঙ্গীতার হাতে রান্না খেয়ে যে কেউ অবাক হয়ে যেত, কিন্তু তবুও তার পরিবারের লোকজন তার কদর করত না। এমনই একদিন, এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই জানিস না তোর মুখ দেখলে আমি খাবার খেতে পারি না? যা চলে যা আমার চোখের সামনে থেকে। আজকে আমার চিকেন খাওয়ার ইচ্ছা করছে না, তুই আমার জন্য এখনই অমলেট বানিয়ে নিয়ে আয়। কি রে, আমার মেয়ে কি বললো শুনতে পেলি না? আমার মেয়ে যখন যা বলবে মুহূর্তের মধ্যেই যেন সেটা হয়ে যায়। তোকে এই বাড়িতে রাখা হয়েছে শুধুমাত্র আমার মেয়ের সেবা যত্ন করার জন্য, বুঝেছিস? তা না হলে তোর মতো এরকম মুখপুরি মেয়েকে আমি কখনো এই বাড়িতে স্থান দিতাম না, কবেই বিদায় করে দিতাম। সঙ্গীতা তার বাবার এরকম ব্যবহারে খুবই কষ্ট পায়, তাই সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরকম ভাবে সময় কাটতে থাকে। সঙ্গীত এবং পিয়ালি দুজনেই প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। সঙ্গীতার বয়স হয়ে গেলেও তার বাবা মা তার বিয়ে নিয়ে কোনরূপ চিন্তা ভাবনা করে না। তারা পিয়ালির বিয়ের জন্য দেখাশোনা করা শুরু করে দেয়। একদিন রাগিনী দেবী তার একমাত্র ছেলে চিত্তরঞ্জন এবং তাদের বাড়ির কাজের লোক রমেনকে নিয়ে পিয়ালিদের বাড়িতে আসে। আপনারা কিছু মনে করবেন না, আসলে আমরা সাথে করে আমাদের বাড়ির কাজের লোক রমেনকে নিয়ে এসেছি। আসলে আমরা যেখানেই যাই রমেন আমাদের সঙ্গেই যায়। কোথাও গিয়ে আমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই রমেনকে আমরা নিয়ে যাই। না না দিদি, কোনো অসুবিধা নেই, চলুন না, চলুন বসবেন, চলুন। এই সঙ্গীতা, তাড়াতাড়ি এনাদের জন্য জলখাবারের ব্যবস্থা কর। সঙ্গীতা তার বাবার কথা শুনে রান্নাঘর থেকে একের পর এক সুস্বাদু খাবার নিয়ে এসে টেবিলে রেখে দেয়। সঙ্গীতাকে দেখে রাগিনী দেবীর মনে প্রশ্ন জাগে, আচ্ছা এই মেয়েটাকে, আপনার কি দুটো মেয়ে নাকি? আমরা তো শুনেছিলাম আপনার একটাই মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছিলেন, আমাদের তো একটাই মেয়ে, আর সেটা হলো পিয়ালি। আর এই মেয়েটা তো আমাদের বাড়ির চাকর, আপনাদের বাড়ির রমেন যেরকম সেরকমই। আচ্ছা আপনারা এবার খাওয়া শুরু করুন। গিন্নি, এনাদের খাবার পরিবেশন করো। চিত্তরঞ্জন এবং তার মা খাবার খাওয়া শুরু করে। খাবারগুলো খেয়ে তাদের দুজনেরই খুবই ভালো লাগে। বাহ, খাবারগুলো তো দারুণ খেতে হয়েছে। এত সুস্বাদু খাবার আমি আগে কখনোই খাইনি। এই খাবারগুলো কে রান্না করেছে? আপনাদের বাড়ির কাজের মেয়ে রান্না করেছে নিশ্চয়ই। হ্যাঁ দিদি, এই রান্নাগুলো সব সঙ্গীতাই করেছে। আসলে ও খুব ভালো রান্না করতে পারে বলেই আমরা ওকে দিয়ে সব রান্না করিয়েছিলাম। আর তাছাড়া আপনারা আসছেন বলে কথা, আপনাদের জন্য তো সুস্বাদু খাবারের আয়োজন করতেই হবে। আচ্ছা বুঝলাম। আর আপনার মেয়ে রান্না বান্না করতে পারে তো? পিয়ালি, তুমি রান্না বান্না করতে পারো? আসলে রমেন বাড়ির সমস্ত কাজকর্ম করতে পারলেও ও কিন্তু রান্না বান্নাটা করতে পারে না, তাই কষ্ট করে হলেও আমাকে রান্না করতে হয়। তাই আমি এমন একজন বৌমা চাইছি যে বিয়ের পর রান্নার দায়িত্বটা অন্তত সামলাতে পারবে। এই শুনে পিয়ালি এবং তার বাবা মা ভয় পেয়ে যায়, কিন্তু তারা মিথ্যা কথা বলার সাহস পায় না। না আন্টি, আসলে আমি কোনো রান্না বান্না করতে পারি না। দেখতেই তো পাচ্ছেন আমাদের বাড়িতে কাজের মেয়ে আছে। হ্যাঁ দিদি, আমরা চাইলেই কিন্তু আপনাকে মিথ্যা কথা বলতে পারতাম, কিন্তু আমরা বললাম না। দেখুন আমার মেয়ে কিন্তু খুবই ভালো, দেখতে যেমন সুন্দর তেমনই শিক্ষিত। আজকালকার শিক্ষিত মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে রান্না বান্না করতেও চায় না। আপনাদের রান্নার কোনো অসুবিধা হলে আপনারা তো রান্নার জন্য কাউকে রেখে দিতেই পারেন, রমেনকে যেমন রেখেছেন। আচ্ছা আমি বলছিলাম কি, আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে রমেনের সঙ্গেই তো সঙ্গীতার বিয়েটা দিয়ে দিতে পারেন। এমনিও সঙ্গীতার বাবা মা কেউ নেই, সঙ্গীতার বিয়ে হয়ে গেলে ও আপনাদের বাড়িতে গিয়ে রান্না বান্না সবই করতে পারবে। আপনারা দেখলেন তো এ কত ভালো রান্না করতে পারে। আর সঙ্গীতা আপনাদের বাড়িতে থাকলে আমার মেয়েরও ওখানে গিয়ে থাকতে আর কোনো অসুবিধা হবে না।
এ নিয়ে আমি তো কিছু বলতে পারবো না। আর তাছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র এদের দুজনের। এটা রমেন আর সঙ্গীতাকেই ঠিক করতে দেওয়া উচিত। রমেন, তুমি কি সঙ্গীতাকে বিয়ে করতে চাও? রমেন সঙ্গীতাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়, আর সঙ্গীতাও মনের দুঃখে বিয়ে করতে রাজি হয়ে যায়। সঙ্গীতার আর কিছুতেই ওই বাড়িতে থাকার কোনো ইচ্ছে ছিল না, তাই সে মনে মনে ভাবে এই বাড়ি থেকে বিদায় নিয়ে সে হয়তো শান্তি পাবে। এভাবে পিয়ালির সঙ্গে চিত্তরঞ্জনের এবং রমেনের সঙ্গে সঙ্গীতার বিয়ে ঠিক হয়। বিয়ের ডেট ফাইনাল হয়ে যাওয়ার পর থেকেই পিয়ালি তার বাবা মাকে নিয়ে বিয়ের কেনাকাটা করা শুরু করে দেয়। তার বাবা মা তাকে দামি দামি গাউন, শাড়ি, সোনা গহনা অনেক কিছুই কিনে দেয়, কিন্তু তারা সঙ্গীতাকে কিছুই দেয় না। এভাবেই দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন সকালবেলা সঙ্গীতা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। হে উপরওয়ালা, তুমি আমার কপালে এত দুঃখ কষ্ট কেন লিখেছো? আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে এই দিনটা কখনোই দেখতে হতো না। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? সঙ্গীতা তার মায়ের ফটো দেখে খুবই কান্নাকাটি করতে থাকে। তখনই সঙ্গীতার মনে পড়ে তার মায়ের ঘরে একটি বহু পুরানো বাক্স রাখা আছে। সঙ্গীতা আর দেরি না করে তার মায়ের ওই পুরানো বাক্সটা খুলে দেখে। ওই বাক্সে বহু পুরানো বেশ অনেকগুলো তামা, পিতল এবং কাঁসার বাসনপত্র ছিল। সঙ্গীতা সেগুলো নিয়ে লুকিয়ে লুকিয়ে বিক্রি করতে চলে যায়। সেগুলো বিক্রি করে সে অনেক টাকা পায়। সেই টাকা দিয়ে সঙ্গীতা খুব সুন্দর একটা গাউন কিনে নেয়। সেই গাউনটা পরে সঙ্গীতা পার্লার থেকে খুব সুন্দর মেকআপ করে বাড়িতে আসে। সঙ্গীতাকে ওই গাউনটা পরে এবং পার্লার থেকে মেকআপ করার পর খুব সুন্দর দেখতে লাগে। সঙ্গীতাকে দেখে পিয়ালি এবং তার বাবা মা দুজনেই অবাক হয়। এই, তুই এত সুন্দর গাউনটা কোথায় পেলি? কে কিনে দিল তোকে এত সুন্দর গাউনটা? আমাকে কেউ কিনে দেয়নি, আমি নিজের টাকা দিয়েই এই গাউনটা কিনেছি। নিজের টাকা দিয়ে কিনেছিস বলতে তুই কোথায় পেলি টাকা সেটা বল। মা, ভালো করে তোমার আলমারি চেক করে দেখো তো এ বাড়ির কোনো জিনিসপত্র কিংবা টাকা চুরি করেছে কিনা। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই বাড়ি থেকে টাকা চুরি করে এই গাউনটা কিনে নিয়ে এসেছে। না, আমি তোমাদের কোনো জিনিসই নিইনি। আমি আমার মায়ের বাক্স থেকে তামা, পিতল, কাঁসার কয়েকটা বাসনপত্র বিক্রি করে এই গাউনটা কিনে এনেছি আর পার্লার থেকে মেকআপ করেছি। কি, তোর সাহস কি করে হলো তোর মায়ের বাক্সে হাত দেবার? তুই কি আমাদের কাউকে জিজ্ঞাসা করেছিস কিছু? তুই তো এই গাউনটা পরে বিয়ে করতে পারবি না। তাড়াতাড়ি গাউনটা খুলে ফেল, তাড়াতাড়ি কর, এখনই বরযাত্রী চলে আসবে। না হলে আমার শ্বশুর বাড়ির লোক এটাই জানে যে তুই এই বাড়ির চাকর, আর তাই তোকে চাকরের মতো করে বিয়ে করতে হবে। এত সুন্দর গাউন পরে তুই কিছুতেই বিয়ে করতে পারবি না, কারণ ওরা যদি জেনে যায় তুই এই বাড়ির চাকর নয় এই বাড়ির মেয়ে, তাহলে বিপদ হতে পারে। কি হলো, শুনতে পাচ্ছিস না? এই নে, তোকে আমি পিয়ালির একটা পুরানো জামা দিচ্ছি। এই জামাটা তুই তাড়াতাড়ি পরে নে, আর এই গাউনটা আমাকে দে, আমি পরবো। ঠিক তখনই সেখানে রাগিনী দেবী, তার ছেলে চিত্তরঞ্জন এবং রমেন চলে আসে। সঙ্গীতা এবং তার পরিবারের সব কথাই তারা শুনে ফেলে। ছি, আপনাদের লজ্জা করলো না এরকম একটা জঘন্য মিথ্যা কথা বলতে? নিজেদের বাড়ির মেয়েদেরকে আপনারা চাকরের পরিচয় দিলেন। রমেন আমাদের বাড়িতে কাজ করে ঠিকই, কিন্তু রমেনকে আমরা সবসময় ওর যোগ্য সম্মানটুকু দিয়েই থাকি। আর আপনারা এতটা নিচে কিভাবে নামতে পারলেন? না, আপনাদের মতো মানুষের সঙ্গে আমরা কখনোই সম্পর্ক গড়ে তুলতে পারবো না। হ্যাঁ মা, আমি এরকম মিথ্যাবাদী মেয়েকে কখনোই বিয়ে করবো না। ভাগ্যিস আমরা ঠিক সময় এসেছি। আপনারা দয়া করে এরকম করবেন না। আমরা যা করেছি শুধুমাত্র আমাদের মেয়ের ভালোর জন্যই করেছি। দয়া করে এই বিয়েটা আপনারা ভেঙে দেবেন না। এই মুখপুরি, তোর জন্য আজকে আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। তোর জন্য হয়েছে এসব। তোকে আজকে আমি শেষ করে দেব। এই বলে চন্দ্রিমা দেবী সকলের সামনে সঙ্গীতাকে মারধর করতে শুরু করে। রাগিনী দেবী এবং তার ছেলে কিছুতেই সঙ্গীতার উপর এমন অত্যাচার মেনে নিতে পারে না। থামুন বলছি, থামুন। আপনি এইভাবে মেয়েটার উপর অত্যাচার করতে পারেন না। আমরা চাইলেই এখনই পুলিশকে খবর দিয়ে আপনাদেরকে জেলে পাঠাতে পারি। এইভাবে একটা মেয়ের উপর সারা জীবন আপনারা অত্যাচার করলেন। মা, আমি পিয়ালিকে নয়, আমি সঙ্গীতাকে বিয়ে করতে চাই। সঙ্গীতা, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? এই শুনে সঙ্গীতা খুবই খুশি হয়। সঙ্গীতা চিত্তরঞ্জনকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আসলে চিত্তরঞ্জন এবং তার মা এরকমই সরল, সিধেসাদা এবং গৃহকর্মে নিপুণ একটি মেয়ের সন্ধানে ছিল। আর সঙ্গীতার সরলতা তাদেরকে প্রথম দিনই আকর্ষিত করেছিল। সঙ্গীতার গায়ের কালো রং নিয়েও তাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু সঙ্গীতা ওই বাড়ির চাকর বলে তারা সেদিন পিছিয়ে গিয়েছিল। কিন্তু আজকে সঙ্গীতার আসল পরিচয় জানার পর চিত্তরঞ্জন এবং তার মা সঙ্গীতাকেই তাদের বাড়ির বউ করবে বলে ঠিক করে। পিয়ালি এবং তার বাবা মা তাদের ভুলের জন্য খুবই লজ্জিত বোধ করে। চিত্তরঞ্জন সঙ্গীতাকে বিয়ে করে নিজেদের বাড়িতে নিয়ে চলে যায়। এদিকে পিয়ালি এবং তার বাবা মা শুধুমাত্র আফসোস করতে থাকে।